মা, প্লিজ তুমি একটু বাবাকে বোঝাও না। আমি এখন বিয়ে করতে চাই না। আমি আরো পড়াশুনো করতে চাই। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তাছাড়া মা, আমার তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে না এখনো। রুমিলা, তোর বাবা খোঁজ খবর নিয়েছে। ছেলেটা নাকি ভালো। তাছাড়া অনেক বড়লোক ওরা। ভালো থাকবি ওখানে তুই। আর দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না। রুমিলা সুধীরের একমাত্র মেয়ে সুবর্ণা। কলেজের প্রথম বর্ষের ছাত্রী সুবর্ণা। বয়স হবে 18 পেরোলো। উচ্চতায় 5.5 ফুটের কাছাকাছি। চুল কোমর সমান। টিকলো নাক। গায়ের রং পরিষ্কার। চোখ দুটো যেন মায়া ভরা। সব মিলিয়ে সে সুন্দরী। আর সুন্দরী হওয়ায় পাড়ার বেপাড়া ছেলেদের খারাপ নজর লেগেই থাকে। এরই মধ্যে টুকটাক করে অনেক সম্বন্ধ আসছে। তার মধ্যেই একটা সম্বন্ধ সুপর্ণার বাবার মনে ধরেছে। ছেলেটার পরিবার ব্যবসায়ী পরিবার। শহরে তাদের বেশ বড় মাপের সোনার দোকান আছে। এক ডাকেই চেনে তাদের সবাই। এমন সম্বন্ধ হাতছাড়া করা যায় নাকি? তাছাড়া সুধীরও মধ্যবিত্ত পরিবারের ছেলে। একটি গেঞ্জি কারখানায় ম্যানেজারি পদে কর্মরত। আর পূর্বপুরুষের কিছু জমি জমা আছে। তাতে চাষবাস করে। বেশ ভালো মতোই চলে যায়। মেয়েকে বেশি পড়াশুনো শিখিয়ে লাভ নেই। সেই তো বিয়ের পর খুলতে নাড়তে হবে। কি হবে এত পড়াশুনো করে? রুমিলা, মেয়েকে বিকেল 3টের সময় রেডি করে রেখো। পাত্রপক্ষ দেখতে আসবে। আগের বারের মতো ছেলের বাড়ির সামনে আমার মুখটা যেন নষ্ট না করে। ভালো করে তোমার মেয়ের কানে ঢুকিয়ে দিও। মা, তোমার নাম কি? ছেলের মা মোহিনী দেবী জিজ্ঞাসা। সুপর্ণা সরকার। কিসে পড়ো তুমি? কলেজের প্রথম বর্ষের ছাত্রী আমি। তা তুমি ঘরের সব কাজকর্ম, রান্নাবান্না জানো তো? সুপর্ণা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তাই সবকিছুই তার অল্প হলেও জানা আছে। রান্নাবান্নার হাতও বেশ পাকা। আর অনেক টুকটাক কথা জিজ্ঞেস করলো ছেলের বাড়ি থেকে। তারপর সুধীরবাবুকে বলল, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। সামনের মাসে একটা শুভদিন দেখে আপনাদের জানাবো। সুধীর একটু ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, সামনের মাসেই? হ্যাঁ, শুভ কাজ ফেলে রাখতে নেই। যত তাড়াতাড়ি সম্ভব জানিয়ে দেব আমরা। মেয়ের বিয়ে দেবে ভেবেছিল, কিন্তু এক দেখাতেই যে পাকা হয়ে যাবে বুঝতে পারেনি। যতই হোক, সে মধ্যবিত্ত। আর মধ্যবিত্ত পরিবারে একটা বিয়ে দিতে গেলে যে প্রস্তুতি নিতে একটু সময় লাগে। বিয়েতে তো কম খরচা নয়। তা দেনা পাওনার ব্যাপারটা সুধীরবাবু আমতা আমতা করে জিজ্ঞেস করলেন। মোহিনীদেবী বললেন, দেখুন, সোনাদানার তো আমাদের কোনো অভাব নেই। আমাদের এত বড় সোনার দোকান। সব তো ছেলে বৌমাই দেখবে পরে। পাড়াপড়শি তো নানান রকম কথা বলবে। তাই আপনি আমার ছেলের জন্য একটা সোনার ব্রেসলেট আর মেয়ের জন্য একটা নেকলেস দেবেন। বাকিটা আপনি আমরা সাধ্যমতোই দেবেন। সুধীরবাবু এত ভালো সম্বন্ধ হাতছাড়া করতে চান না। তাই কিছুটা জমি বিক্রি করে মেয়ের জন্য একটা নেকলেস, হবু জামাইয়ের জন্য একটা ব্রেসলেট বানিয়ে আনলেন। সুপনের কোনো ইচ্ছেই নেই এত তাড়াতাড়ি বিয়ে করার। বিয়ে করতে সে চায় না। নিজে উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। একটা ভালো চাকরি করতে চায়। সেসব কথা বাবাকে আবারও অনেকবার বলল। কিন্তু সুধীর তার কথার থেকে এক চুলও নড়ল না। সে সাপ সাপ জানিয়ে দিল মেয়েকে, এই বিয়ে ভাঙা তার পক্ষে সম্ভব না। অশান্তি না করে বিয়েটা করো। বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলে দিল। সুপনের অনিচ্ছা থাকা সত্ত্বেও একটা শুভদিন দেখে বিয়েটা শেষমেশ হয়েই গেল। বাবার উপর অনেক অভিমান করে শ্বশুরবাড়িতে আসলো সুপর্ণা। আজ সুপর্ণার বৌভাত। বাবা মাকে দেখার জন্য মনটা উতলা হয়ে উঠল। বাবার উপর যতই অভিমান করুক না, সন্ধ্যের সময় কনিযাত্রীরা সবাই এসে পড়েছে। সুপর্ণাকে দেখে সবার মাথা ঘুরে যাবার মতো অবস্থা। শাখাপালা বাঁধানো। সোনার নোয়াতে একটা ছোট্ট হিরে বসিয়ে কারুকার্য করা। দুহাতে বালা কঙ্কন, আরও 4 গাছে চুড়ি পরা। গলায় ভর্তি হার। বলতে গেলে সোনায় মোড়া। তাই দেখে সুপর্ণার মা বাবার চক্ষু চড়ক গাছ। মেয়েকে এত ভালো ঘরে বিয়ে দিতে পেরে মনটা আনন্দে ভরে গেল। ফুলসজ্জার পরের দিন। বৌমা, গয়নাগুলো কই দেখি, দাও আমার কাছে। সুপর্ণা বাবার দেওয়া নেকলেস আর 2 গাছা চুড়ি ছাড়া ভারী গয়নাগুলো সব দিয়ে দিল। আর শরীরে রইল একটা ছোট ঝুমকো, শাখা বাঁধানো, একটা চেন আর সোনার 4টে চুড়ি। মোহিনী, আরে বৌমা, তোমার বাবার দেওয়া নেকলেস, চুড়িগুলো দাও। আমাদের দোকানের লকারে রেখে দেবো। তোমার যখন দরকার হবে দোকান থেকে আনিয়ে নিও। সুপর্ণাও সরল মনে সব দিয়ে দিল। কিছুদিন পর অষ্টমঙ্গলাতে যাবে। তার আগে শাশুড়ি মায়ের কাছে গয়না চাইতে উনি বললেন,
দেখো বৌমা, ওগুলো লকারে রেখে দিয়েছি। সে তো তুমি জানো। তাছাড়া বাপের বাড়ি, এতটা রাস্তা যাবে, তারপর যদি কোনো অঘটন ঘটে তখন কি হবে? তোমার গয়না তোমারই থাকবে। খুব সাধারণভাবে যাও। সুপর্ণা ভাবল, তাই তো, শাশুড়িমা ঠিকই বলেছেন। এতটা পথ যাব, তারপর যদি চুরি ডাকাতি হয়। এই ভেবে সেও খুশি মনে চলে গেল বাপের বাড়িতে। বাড়িতে যাবার পর গায়ে গয়না না দেখে সবাই জিজ্ঞেস করলে ওই একই কথা সবাইকে বলে। এইভাবে সুপর্ণা নতুন সংসার চলতে থাকে। বিয়ের প্রথম 3 মাস খুব ভালোভাবেই কাটে। সমস্যা শুরু হয় 3 মাস পর থেকে। শাশুড়ির কাছে গয়না চাইলে শাশুড়িমা উল্টোপাল্টা কথা বলেন। স্বামী কোনো কোনো দিন বাড়িতেই ফেরে না। কখনো কখনো আবার মাতাল হয়ে এসে সুপর্ণা নরম শরীরটা ক্ষুধার্ত পশুর মতো ছিবড়ে ছিবড়ে খায়। সুপর্ণা প্রতিবাদ করতে গেলে বেল্টের বাড়ি, চুলের মুঠি ধরে দেওয়ালে কপাল ঠুসে দেওয়া, রান্নাঘর থেকে খুন্তি গরম করে উরুতে চেপে ধরা। সুপর্ণা বরাবরই নখ রাখতে ভালোবাসে। সেই নখ ধরে উল্টে দেওয়া, এইসব শারীরিক আর মানসিক অত্যাচারে সুপর্ণার ফর্সা শরীরে কালচিটে পড়ে গেছে। অষ্টমঙ্গলার পরে আর বাপের বাড়ি যাওয়া হয়নি সুপর্ণার। যেতে চাইলেও যেতে দেয় না। সুপর্ণা ননদের জন্মদিন উপলক্ষে বাড়িতে কিছু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীতে বাড়িটা গমগম করছে। ওই ফাঁকে সুপর্ণা পালিয়ে গেল নিজের বাপের বাড়ি। এত রাতে মেয়েকে দেখে অবাক হয়ে গেল। কাঁদতে কাঁদতে মা বাবাকে সব কথা বলল। কিন্তু ওর মা বাবা তেমনভাবে গুরুত্ব দিল না। পরিবর্তে বলল, সংসারে থাকতে গেলে ঝগড়া অশান্তি হয়, তাই বলে কি সংসার ছেড়ে চলে আসে কেউ? মেয়েদের অনেক কিছু মানিয়ে নিতে হয়। পরের দিন সকালে জামাইকে ডেকে মেয়েকে আবার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল সুপর্ণার মা বাবা। এর মধ্যে আরও 2-3 বার পালিয়ে মা বাবার কাছে গিয়েছিল, কিন্তু সেই একই কথা, মানিয়ে নিতে শেখ। তারপর আবারও শ্বশুরবাড়িতে ফেরত পাঠানো। যতদিন যায় অশান্তির প্রকোপ যেন তত বাড়ে। এরই মধ্যে একদিন রজত একটা মেয়েকে নিয়ে হাজির হয়। সুপর্ণাকে ঘর থেকে ঠেলে বার করে দিয়ে মেয়েটিকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। প্রায় 3 ঘন্টা পর দরজা খুলে রজত। সুপর্ণার আগের চোটে দৌড়ে গিয়ে রজতের গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। সুপর্ণার হাত থেকে চড় খাওয়ার পরে রজতের মা আর রজত মিলে সুপর্ণার গলাটা চেপে ধরে। সুপর্ণা একটু নিঃশ্বাস নেওয়ার অনেক চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। পা দুটো ততক্ষণে দাপাদাপি করতে করতে একটা সময় নিস্তেজ হয়ে গেল। আজ সুধীরের নামে একটা চিঠি আসলো। রুমিলা, কি গো, কার চিঠি? সুধীর, সুপর্ণার চিঠি। মেয়েটা আবার চিঠি লিখতে গেল কেন? একটা ফোন করলেই তো পারত। যাই হোক, পড়ো পড়ো। সুধীরবাবু চিঠিটা খুলে পড়া আরম্ভ করল। প্রিয় মা বাবা, আশা করি ভালো আছো তোমরা। আমিও অনেক ভালো আছি মা। তোমাদের চরিত্রহীন মাতাল লম্পট জামাইয়ের সাথে অনেক সুখী আছি। তোমার জামাই আর আমার শাশুড়ি আমাকে এত ভালো ভালো খাবার খাওয়ায় যে তার চিহ্ন আমার সারা শরীরে ফুটে রয়েছে। কখনো বেল্টির বাড়ি, কখনো গরম খুন্তির ছ্যাঁকা, কখনো চুলের মুঠি ধরে দেওয়ালে মাথা ঠুসে দেওয়া। এগুলো আমার রোজকার খাদ্য তালিকায় ছিল। আর ভাত ডাল হয়তো চুরি করে খেতাম। কবে পেট ভরে ভাত খেয়েছি মনে পড়ে না বাবা। আজ তোমায় কটা প্রশ্ন করব বাবা, উত্তরগুলো নিজের মনেই ভেবে রেখো। কেননা এই প্রশ্নের উত্তরগুলো শোনার জন্য হয়তো আমি আর থাকব না। আচ্ছা বাবা, আমি যদি আর কটা দিন তোমার কাছে থেকে একটু পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতাম, তাহলে কি খুব ক্ষতি হতো তোমার? আমি যদি ছেলে হতাম, তাহলে তুমি আমায় পড়াশুনো করাতে। আজ আমি মেয়ে বলে তুমি আমায় পড়াশুনো না শিখিয়ে বিয়ে দিয়ে দিলে। কেন বাবা? ছেলে হলে কি তোমার ভবিষ্যতে তোমার দায়িত্ব নিত? আর আমি মেয়ে বলে কি তোমার আর মায়ের দায়িত্ব নিতে পারতাম না? অনেকবার আমি তোমাদের বোঝাতে চেয়েছিলাম, আমাকে সবাই খুব অত্যাচার করে, কিন্তু আমার কোনো কথাই তোমরা বিশ্বাস করনি। আমার জীবনটা ভালো করতে গিয়ে নিজের হাতেই শেষ করে দিলে বাবা। একবারও ভালো করে খোঁজ নাওনি ছেলের পরিবার সম্বন্ধে। শুধু সোনার দোকান, বড়লোক ফ্যামিলি, শহরে বাড়িগাড়ির কথা শুনেই আমার বিয়েটা জোর করে দিলে। আমার ইচ্ছের কোনো দাম দিলে না। সেটা কি আমি মেয়ে বলে? একটু যদি ভালো করে খোঁজ নিতে, তাহলে জানতে ওদের কোনো সোনার দোকান নেই। ও শুধু সোনার দোকানের একজন কর্মচারী মাত্র। আর বৌভাতের দিন যত সোনার গয়না দেখেছিলে, ওগুলো সবটাই ছিল নকল, লোক দেখানোর জন্য। মাঝে মাঝে খুব মনে পড়ে বৌভাতের রাতের কথা। সেই দিন তুমি আমাকে সবার অলক্ষ্যে একটা কথা বলেছিলে, মনে আছে? এখানে বিয়ে না হলে এত গয়না, সুখ স্বাচ্ছন্দ্য তুই কোথায় পেতিস? বাবা, সেদিন কিন্তু তুমি দেখোনি আমার চোখের কোণের জলটা। আমার বুকটা দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছিল। সেদিন তুমি দেখেছিলে অবশ্যই।
সেটা হলো টাকা। আর আমিও নীরবে দেখেছিলাম সেই দিন তোমার চলে যাওয়াটা। কতবার বলেছি বাবা, আমি সংসার করতে চাই না। যতবারই ঝগড়া অশান্তি করে তোমার বুকে আশ্রয় নিতে গিয়েছিলাম, ততবার তুমি বুঝিয়েছিলে মেয়েদের মানিয়ে নেওয়ার অভ্যেস করতে হয়। তুমি আমায় আশ্রয় দাওনি। ভেবেছিলাম মা হয়তো বুঝতে পারবে আমার কষ্টটা, কিন্তু হায় রে, আমার পোড়া কপাল। নিজের গর্ভধারিণী মাও আমাকে বুঝল না। কেন মা, শুধু মেয়েরাই কেন মানিয়ে নেবে বলতে পারো? প্রতিটা সময় শুধু বলবে মানিয়ে নে, মানিয়ে নে। কেন মা, কেন? ছেলেরাও তো মানিয়ে নিতে পারে মা। সব কি শুধু মেয়েদেরই দায়িত্ব মা? এই প্রশ্নগুলোর কোনো উত্তর আছে তোমাদের কাছে? আজ যাদের আমার সবথেকে বেশি প্রয়োজন ছিল, তারাও প্রতি পদে পদে বুঝিয়ে দিল পেটের সন্তান হলেও বিয়ের পর সে পর হয়ে যায়। বাবার অবস্থা অতটাও খারাপ ছিল না যে আমাকে খাওয়াতে পারত না। তবে একটা প্রশ্ন আজীবন থেকেই যাবে মনে, তাহলে আমায় কেন বিয়ে দিলে? কতদিন আমার আয়ু আছে জানি না, তবে যে কদিন বাঁচব তোমাদের দুয়ারে আর যাব না। তোমরা ভালো থেকো। এটি তোমাদের মেয়ে। চিঠিটা পড়ে চোখের জল আর ধরে রাখতে পারল না সুধীর আর রুমিলা। ঠিক করলো মেয়েকে গিয়ে নিয়ে আসবে, আর ও বাড়িতে পাঠাবে না। তারা বেরিয়ে পড়ল সুপর্ণাকে আনতে। সুপর্ণার বাড়ি পৌঁছে দেখল বাইরে তালা দেওয়া। আশেপাশের প্রতিবেশীকে জিজ্ঞাসা করাতে তারা বলল সবাইকে বেরোতে দেখেছে, শুধু বাড়ির বউটাকে ছাড়া। সুধীর আর রুমিলা কোনো দিশা না পেয়ে থানায় গেল। ছেলেটার বাড়ির সবার নামে একটা কমপ্লেন লেখালো, মেয়ের নামে একটা মিসিং ডায়েরি করল। পুলিশ সবার আগে বাড়িটা চেক করতে গিয়ে সুপর্ণার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনার পর কারো আর বাকি রইল না বুঝতে যে এটা আত্মহত্যা নয়, একটা মার্ডার। অনেক চেষ্টা করেও অপরাধীদের ধরা গেল না। একটা ফুলের মতো নিষ্পাপ প্রাণ শেষ হয়ে গেল।